এবারে পুংলিঙ্গধরের উৎপত্তি। পরাগরেণু হচ্ছে পুংলিঙ্গধরের প্রথম কোষ। এটা একটা পরাগরেণু। এর বাইরের স্তরটাকে বলেছিলাম এক্সাইন, ভেতরেরটাকে বলেছিলাম ইন্টাইন। আর এই যে স্তরগুলোর মধ্যিখানে একটা ফাঁকা অংশ থাকে, সেগুলোকে বলে রন্ধ্র। মধ্যিখানে একটা নিউক্লিয়াস থাকে, এককোষী একটা পরাগরেণু। যখন পুংলিঙ্গধর তৈরি হবে তখন এই পরাগরেণুটার এই যে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে, মাইটোটিক বিভাজন হচ্ছে, বিভাজিত হয়ে দুখানা নিউক্লিয়াস তৈরি করে। একটাকে বলে বড় নালিকা কোষ বা টিউব সেল, আরেকটা হচ্ছে জনন কোষ ছোট, সেটাকে বলে জেনারেটিভ সেল। তাহলে এখান থেকে এই নিউক্লিয়াসটা থেকে দুটো কোষ এলো, একটা নালিকা কোষ বড় টিউব সেল আর একটা জনন কোষ ছোট জেনারেটিভ সেল। আচ্ছা, এদের কি হচ্ছে, এই যে নালিকা কোষটা এ যেমন আছে তেমনই রইল, আর জেনারেটিভ সেলটা কি হচ্ছে, মাকু আকৃতির হয়ে একটু আকৃতিতে বাড়ছে, বাড়ার পরে মাকু আকৃতির হয়ে বিভাজিত হয়ে দুখানা পুংকোষ তৈরি করছে, আলাদা আলাদা দুটো নিউক্লিয়াস পুংকোষ তৈরি করছে। আর এই জেনারেটিভ সেলটা কি করে, টিউব সেলটা কি করে, পরাগনালীতে প্রবেশের পর এটা নষ্ট হয়ে যায়। পরাগনালীতে কিভাবে প্রবেশ করছে সেটা পরে আসছি। পরাগনালীতে প্রবেশের পর এই সেলটা নষ্ট হয়ে যায়, আর জেনারেটিভ সেলটা দুটো পুংকোষ তৈরি করলো। এই পুংকোষটা পরাগনালীতে, এই যে বিভাজনটা, এই বিভাজনগুলো হয় পরাগনালীতে। এই পুরো জিনিসটা পরাগথলি বা স্পোরাঞ্জিয়ামে হয়। এখানে একটা দেখো, এই যে পরাগধানী, তার মধ্যে ছিল পরাগথলি। পরাগথলির মধ্যে ওই চারখানা খোপ ছিল, সেই খোপের মধ্যে পুংরেণু তৈরি হয় বলেছিলাম। এই পরাগধানীটা, তার মধ্যে পরাগথলি। এই যে পরাগথলি, এই জায়গাটার মধ্যেই এই পুরো বিভাজনটা হতে থাকে, হয়ে দুটো পুংকোষ তৈরি হলো। তার মানে কি হলো, এই যে দুটো পুংকোষ তৈরি হলো, মানে পরাগরেণু যখন পরাগযোগের সময় গর্ভকেশরের গর্ভমুণ্ডে পতিত হচ্ছে, সেটাকে আমরা পরাগযোগ বলছিলাম, তখনই পরাগনালী তৈরি হয়। ওই পরাগনালীর মধ্যে দুটো পুংগ্যামেট বা পুংজনন কোষ তৈরি হয়। এইটা হলো পুংলিঙ্গধরের উৎপত্তি কিভাবে হচ্ছে। এবারে হচ্ছে সঙ্গে সঙ্গে, এটা তো পুংকেশরের হলো, সঙ্গে সঙ্গে এবার স্ত্রী গর্ভকেশরের কি হচ্ছে, স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি কিভাবে হচ্ছে। আমরা দেখেছিলাম ডিম্বাশয়ের কাছে একটা নিউক্লিয়াস থাকে ডিম্বাশয়ের মধ্যে, সেটাই হচ্ছে স্ত্রী গর্ভকোষ। নিউক্লিয়াস এরকম দেখতে হয়। এটা এবার মাইটোটিক বিভাজনের ফলে দুটো নিউক্লিয়াস তৈরি করলো। সে আবার মাইটোটিক বিভাজনের ফলে এই একটা থেকে দুটো মানে দুটো থেকে চারটে হলো, চারটে থেকে আটটা বিভাজন হলো। আটটা বিভাজনের পর এই যে স্ট্রাকচারটা, এর ওপরের দিকের অংশটাকে বলে ডিম্বক রন্ধ্র, নিচের দিকের অংশটাকে বলে ডিম্বক মূল। এই যে আটখানা নিউক্লিয়াস তৈরি হলো, আটটা নিউক্লিয়াসের মধ্যে প্রথম তিনটে নিউক্লিয়াস এই রন্ধ্রের কাছে থাকে, তাকে বলা হয়, প্রথম দুটোকে বলে সহকারী কোষ। এই সহকারী কোষের থেকে এটা একটু বড় হয়, একে বলে ডিম্বাণু। এই দুটো কোষ, এগুলো সব কিন্তু হ্যাপ্লয়েড, এন সংখ্যক। এই দুটো কোষ নিজেদের মধ্যে মিলিত হয়ে নির্মিত নিউক্লিয়াস ডিপ্লয়েড কোষ তৈরি করে। আর এই তিনটে কোষ একসাথে থেকে ডিম্বক মূলের কাছে, একে বলে প্রতিপাদ কোষ সমষ্টি। তাহলে এই যে আটটা নিউক্লিয়াস তৈরি হলো, এই আটটা নিউক্লিয়াস এইভাবে সজ্জিত থাকে। তাহলে তোমার পুংকেশর চক্রে দুটো কোষ তৈরি হলো, আর গর্ভকেশর চক্রে তোমার আটখানা নিউক্লিয়াসযুক্ত একটা ডিম্বাশয় প্রস্তুত হয়ে রইল। এরপরে কি হবে, নিষেক হবে। নিষেকটা কীরকম করে হচ্ছে, নিষেক মানে কি, দুটো বিপরীতধর্মী অসম জনন কোষের মিলন। দুটি বিপরীতধর্মী মানে একটা পুংকোষ আর একটা স্ত্রীকোষ, এই দুটি বিপরীতধর্মী অসম জনন কোষের মিলনকে আমরা নিষেক বলছি। এইটা হচ্ছে একটা গর্ভকেশরের দেখো স্ট্রাকচার। পরাগরেণুগুলো এখানে পতিত হয় পরাগযোগের সময়, এই গর্ভমুণ্ড এটা। এর মধ্যে এই যে পরাগনালীগুলো তৈরি হয়, সব পরাগনালীগুলো কিন্তু এই জায়গাটা অবধি আসতে পারে না। যেই পরাগনালীটা এই পুংগ্যামেট নিয়ে আসতে পারবে তার সাথেই নিষেক হবে।
তাহলে পরাগরেণুর পরাগযোগ হলো, সেটা কীরকমভাবে রেণুগুলো এখানে পড়বে, একই প্রজাতির পরাগরেণু গর্ভমুণ্ডের তল থেকে এখানে এলো তো, কিন্তু সব পরাগরেণু, ধরো একটা উদ্ভিদ, একটা ফুলের মধ্যে বাতাসে তো অনেক রকম রেণু বইছে, এবার সবাই তো এসে পড়তে পারে, কিন্তু সবার সাথে কি নিষেক হবে? হবে না। একই প্রজাতির হতে হবে, যেই পরাগরেণুর সাথে ডিম্বকের নিষেক হতে পারে। তাহলে একই প্রজাতির পরাগরেণু গর্ভমুণ্ডের তল থেকে জল ও খনিজ লবণ শোষণ করে এই পরাগনালী রূপে বৃদ্ধি পেল। এটা হচ্ছে পরাগনালী। এই পরাগনালী পুষ্টি সংগ্রহ করে বৃদ্ধি পেতে পেতে ডিম্বাশয়ের, যেটা বড় হচ্ছে আর কি, যেটা বৃদ্ধি পেতে পেতে ডিম্বাশয়ের কাছে চলে এলো। পরাগনালী কাদের নিয়ে আসছিল? দুটো পুংগ্যামেট আর একটা নালিকা নিউক্লিয়াস। ওই নালিকা নিউক্লিয়াস কিন্তু পরাগনালীতে প্রবেশের পর নষ্ট হয়ে যায়, পড়ে থাকবে দুটো পুংগ্যামেট। আচ্ছা, আগে যে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম, ওপরে দুটো সহকারী কোষ, একটা ডিম্বাণু, নির্ণিত নিউক্লিয়াস, দুখানা কোষ মিলে একটা ডিপ্লয়েড কোষ তৈরি করলো, নির্ণিত নিউক্লিয়াস, আর তিনটে একদম ডিম্বক মূলের কাছে চলে আসে, তাদেরকে বলা হয় প্রতিপাদ কোষ সমষ্টি। এরা এই জিনিসটাকে পুষ্টি প্রদান করে এই জিনিসটাকে। আচ্ছা, সহকারী কোষগুলো কি হয়, নিষেকের আগে বা পরে নষ্ট হয়ে যায়, এটাতে এদের কোনো কাজ নেই, থাকবে ডিম্বাণু, নির্ণিত নিউক্লিয়াসটাই থাকবে। পরাগনালী যখন গর্ভাশয়ে প্রবেশ করে পুংগ্যামেট সহ, তখন তিনভাবে প্রবেশ করতে পারে। একটা হচ্ছে পোরোগ্যামি, যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, মানে ওপরের অংশটা দিয়ে যদি প্রবেশ করে। চ্যালাজোগামী, ডিম্বক মূল দিয়ে যদি প্রবেশ করে, মানে নিচ দিয়ে যদি প্রবেশ করে। আর মেসোগামী হচ্ছে ডিম্বক প্রাচীর ভেদ করে, মানে ডিম্বকের প্রাচীরটাকে ভেদ করে যদি প্রবেশ করে। এইখানে একটা ওপর দিয়ে প্রবেশ করতে পারে পরাগনালী, ডিম্বক রন্ধ্র, সেটাকে বলবো পোরোগ্যামি। যদি ধরো এই পরাগনালীটা এরকম বেঁকে এসে এইখান থেকে প্রবেশ করছে, তখন তাকে বলবো, এটা হচ্ছে ডিম্বক মূল, তখন তাকে বলবো চ্যালাজোগামী। আর যদি পরাগনালীটা ডিম্বাশয়ের এই প্রাচীরটাকে ভেদ করে যদি ঢোকে, তখন তাকে বলবো মেসোগ্যামি। আচ্ছা, পুংগ্যামেট ছিল দুটো। পুংগ্যামেটটা কী করে, এই যে দুটো পুংগ্যামেট কী করে, একটা ডিম্বাণুকে নিষিক্ত করে, আর করে যেটাকে নিষিক্ত করে যে কোষটা তৈরি করে তাকে জাইগোট বলে। অপরটা কী করে, এইটা তো ডিপ্লয়েড নিউক্লিয়াস ছিল, এই নির্ণিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে 3N বা ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন করে। তাহলে দেখো, দুবার কিন্তু নিষেক হচ্ছে, একবার দুটো পুংগ্যামেট দুবার নিষেক হচ্ছে, একবার ডিম্বাণুর সাথে নিষেক হচ্ছে, একবার নির্ণিত নিউক্লিয়াসের সাথে নিষেক হচ্ছে। তাহলে দুটো আলাদা আলাদা নিষেকের কিন্তু নাম আছে, দুটো আলাদা আলাদা। একটি ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট উৎপন্ন করে, তাকে বলবো এক নিষেক বা প্রজননীয় নিষেক। অপরটি ডিপ্লয়েড নির্ণিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন করে, তাকে বলবো অঙ্গজ নিষেক। এটার নাম আবার ত্রিধা একীভবন বা ট্রিপল ফিউশন। এই যে দু ধরনের নিষেক হয় বলেই এই পদ্ধতিটাকে বলে দ্বিনিষেক। ভুট্টা, গম, ধান এইসব গাছে এই দ্বিনিষেকটা দেখা যায়। এবারে হচ্ছে পরাগরেণুর পরিস্ফুরণ, মানে কিভাবে পরাগরেণু তৈরি হয়। পরাগধানীর মধ্যে পরাগরেণু তৈরি হয়। এই যে ধরে নাও, আমি এরকম একটা এঁকে দেখিয়েছি, এইটা ধরো একটা পরাগধানীর কোষ, তার ভেতরের বড় কোষগুলোকে বলে স্পোরোজেনাস কোষ, আর বাইরের এক স্তর বিশিষ্ট একটা কোষকে বলে প্যারাইটাল কোষ। এই স্পোরোজেনাস কোষগুলো সারা কোষটা জুড়েই থাকে। যখন পরাগরেণু তৈরি হয় তখন এরা প্রাচীর থেকে সরে এসে এরকম একখানা জায়গায় এসে গুচ্ছ তৈরি করে, এদেরকেই বলা হচ্ছে স্পোর মাতৃকোষ। তাহলে পরাগধানীর ভেতরের বড় কোষটাকে বলবো স্পোরোজেনাস কোষ বা আর্কিস্পোরিয়াম, বাইরের ছোট কোষটাকে বলবো প্যারাইটাল কোষের স্তর। এই কোষগুলোর ভেতরের স্তর স্পোর মাতৃকোষের সাথে যুক্ত হয়ে যেই কোষটা তৈরি করে তাকে বলে ট্যাপেটাম। ট্যাপেটাম একটা কোশ্চেন আসে, ট্যাপেটাম তৈরি করে। এই ট্যাপেটামের কাজ কি, পরাগরেণুর পরিস্ফুরণের সময়, মানে যখন পরাগরেণু তৈরি হয় তখন ওই কোষগুলোকে পুষ্টি যোগায়। তাহলে এই যে স্পোর মাতৃকোষ মিওসিস, এবার পরাগরেণু তৈরি করছে,
স্পোর মাতৃকোষ, স্পোর হচ্ছে রেণু, তার মানে রেণু মাতৃকোষ থেকে পরাগরেণু তৈরি হবে। এই রেণু মাতৃকোষ মিওসিস বিভাজন করে 4টে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত 4টে হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। এই 4টে হ্যাপ্লয়েড কোষের বাইরে এলো, এসে এবার তার চারপাশে কোষ প্রাচীর হলো। তখন কোষ প্রাচীর যেই যুক্ত হলো একটা করে পরাগরেণু তৈরি হলো, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড পরাগরেণু। তাহলে দ্বিনিষেকের ঘটনাটা কীরকম চলছে? একটা হ্যাপ্লয়েড ডিম্বাণুর সাথে একটা হ্যাপ্লয়েড পুংগ্যামেটের প্রথম নিষেক হলো, সেটাকে বলবো জাইগোট, ডিপ্লয়েড জাইগোট, এটাকে বলছি প্রজননীয় নিষেক। 2 নম্বর হচ্ছে দুটো মেরুবর্তী নিউক্লিয়াস, সেটা ডিপ্লয়েড প্লাস পুংগ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড, সেটাকে বলবো দ্বিতীয় নিষেক। দ্বিতীয় নিষেক এটার বা ট্রিপল ফিউশন, এটার অন্য নাম হচ্ছে অঙ্গজ নিষেক। এটা কি তৈরি করে? এই যে ট্রিপ্লয়েড একটা কোষ তৈরি করে, তাকে শস্য বা এন্ডোস্পার্ম বলে। আচ্ছা, দ্বিনিষেকের তাৎপর্য কী? দ্বিনিষেকের তাৎপর্য ধরো, দ্বিনিষেক তো গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রেও হতে পারে, আবার ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রেও হতে পারে। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বাণুর নিষেকের পরে ভ্রূণ গঠন সম্ভব হয়, আর এই গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক কিন্তু অর্থকরীভাবে গুরুত্বপূর্ণ। ব্যক্তবীজীর তুলনায়, বিশেষত যেখানে নিষেকের পূর্বে বৃহৎ পোষক কলা গঠিত হয়, তার তুলনায় গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক অর্থকরীভাবে গুরুত্বপূর্ণ। আবার দেখো, 8টা নিউক্লিয়াস দশা যেমন বলেছিলাম, সহকারী কোষ, প্রতিপাদ কোষ সমষ্টি বলেছিলাম, 8টা নিউক্লিয়াস দশায় গুপ্তবীজী উদ্ভিদের এই যে একটা স্ত্রীলিঙ্গধর তৈরি থাকে, সেটা কিন্তু 8টা নিউক্লিয়াস দশায় সেটা তখন তার বৃদ্ধি থেমে যায়। যখন পুরোপুরি ভেজিটেটিভ নিষেক সম্পন্ন হয়ে যায়, তখন আবার কিন্তু তাদের বৃদ্ধি পুনরায় শুরু হয়। ভেজিটেটিভ নিষেক হচ্ছে এই অঙ্গজ নিষেক। যখন এটা পুরো শেষ হয়ে যায়, তখন আবার ওই স্ত্রীলিঙ্গধরের বৃদ্ধিটা শুরু হয়। আচ্ছা, নিষেকের তো কিছু সুবিধে অসুবিধে আছে। সুবিধে হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর সৃষ্টিকালে যে মিওসিস প্রক্রিয়া হয়, সেই সময় ক্রসিং ওভার ঘটে, তার ফলে তাদের চরিত্রগত গুণের পুনর্বিন্যাস হয়। যেটা আমরা বলেছিলাম না, যে যৌন জননে যা যা সুবিধে, সেই সুবিধে, আর যৌন জননে যা যা অসুবিধে, সেটাই কিন্তু নিষেকেরও তাই সুবিধে তাই অসুবিধে। যৌন জননের ফলে যেমন ভিন্ন ভিন্ন বংশগত গুণসম্পন্ন শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে, যার ফলে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য তৈরি হয়, ফলে জীববৈচিত্র্য দেখা যায়, জীবের অভিযোজন দক্ষতা বাড়ে, এইসব বিভিন্ন বিবর্তন হয়। সেটা যৌন জননেও হয় বলেই নিষেকে হয়। আর অসুবিধে কি? দুটো বিপরীত লিঙ্গ বলে উদ্ভিদের অভাবও দেখা দিতে পারে, ঠিক সময় নিষেকটা সম্পন্ন নাও হতে পারে, এগুলো হচ্ছে অসুবিধা। আচ্ছা, এবার নিষেক পরবর্তী ঘটনা। নিষেকের পরে কি হয়? নিষেক তো হলো, জাইগোট তৈরি হলো, নিষেকের পরে কি হয়? নিষেকের পরে ডিম্বক, ওই যে জাইগোটটা তৈরি হলো, সেখান থেকে ভ্রূণ আর শস্য তৈরি হলো। ভ্রূণসহ ডিম্বকটা বীজে পরিণত হয়, আর ডিম্বাশয় যেটা থাকছে সেটা ফলে পরিণত হয়। এবার দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন। কী করে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণটা তৈরি হয়? এই যে ভ্রূণ তৈরি হচ্ছে, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদে কীভাবে হয়, এটার একটা কোশ্চেন আসে। একবীজপত্রী উদ্ভিদে কীভাবে হয়, সেটারও একটা কোশ্চেন আসে। এটাকে ইংলিশে বলে এমব্রায়োজেনি। কি হয়? এই যে জাইগোট তৈরি হলো ডিপ্লয়েড একটা নিউক্লিয়াস নিয়ে, সে আড়াআড়িভাবে অনুপ্রস্থে বিভাজিত হলো, হয়ে ওপরেরটা ভিত্তিকোষ বলছি, নিচেরটা প্রান্তকোষ বলছি। এবার এই ভিত্তিকোষটা অনুপ্রস্থে বিভাজন হলো, আর প্রান্তকোষটা অনুদৈর্ঘ্যে লম্বালম্বিভাবে বিভাজন হলো। একটা লম্বালম্বিভাবে, একটা আড়াআড়িভাবে। 4টে কোষ তৈরি করলো। 4 কোষ বিশিষ্ট আকৃতির আদি ভ্রূণ, এ যত কোষ বিভাজন করবে, জাইগোট হয়ে গেল তো, জাইগোটের হয়ে যাওয়ার পরে যত কোষ বিভাজন করবে, করতে করতে মূল তৈরি হবে, কাণ্ডের কোষ তৈরি হবে, তবে একটা নতুন উদ্ভিদ তৈরি হবে আর কি। এবার আরও বড় হলো, আরও কোষ বিভাজন হলো, 2 থেকে 4টে, 4টে থেকে 8টা,
এরকম কোষ বিভাজন তৈরি হলো। এই যে ওপরের অংশটা, এটা বীজপত্রাবকাণ্ড ভ্রূণমূলের অন্তঃশ্বাস তৈরি করে, আর নিচের অংশটা কাণ্ডের অগ্রভাগ আর বীজপত্র তৈরি করে। এরা কি হচ্ছে, অনুদৈর্ঘ্যে বিভাজিত হয়ে 4 কোষ বিশিষ্ট কোয়াড্রান্ট তৈরি করছে। আবার অনুপ্রস্থে এরা আবার অনুপ্রস্থে বিভাজিত হয়ে হয়ে 8 কোষ বিশিষ্ট অক্ট্যান্ট তৈরি করছে। মানে এবার যত পারছে কোষ বিভাজিত হচ্ছে। এবারে কোষ বিভাজিত হতে হতে ঠিক এইরকম একটা স্ট্রাকচার তৈরি হলো। তার ওপরের অংশটা স্ফীত হয়ে চোষকের কাজ করে, সেখানেও একখানে নিউক্লিয়াস আছে দেখো। ভ্রূণোদর কোষের সারি বলে এগুলো, পরপর কোষ তৈরি হয়ে যাচ্ছে, এরকমভাবে আরেকটা কোষ তৈরি হয়ে যাচ্ছে। একে বলা হচ্ছে হাইপোফাইসিস। এ বিভাজিত হয়ে ভ্রূণমূলের ত্বক, বহিস্তর, মূলত্র গঠন করে। মূলত্র গঠন মানে কিন্তু মূল তৈরি হতে শুরু করেছে। এবার এখানেই কিন্তু থেমে থাকে না, এরপরেও বিভাজিত হয়। হতে হতে অনুপ্রস্থের কোষগুলো দুটি বীজপত্র হয়, বীজপত্রাবকাণ্ড দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। তারপর আরও বিভাজিত হতে হতে বর্ধিষ্ণু দুটো বীজপত্র ডিম্বকের গোড়ায় বেঁকে গিয়ে অশ্বক্ষুরাকৃতি গঠন তৈরি করে। এবার এই যে অশ্বক্ষুরাকৃতি গঠন তৈরি করার পরেই কিন্তু কিছুটা দেখা যাচ্ছে মূলের কোষ তৈরি হয়ে যাচ্ছে, ওপরে কিছুটা কাণ্ডের কোষ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ কীরকম তৈরি হলো, একটা ভ্রূণাক্ষ করলো, দুটো বীজপত্র তৈরি হলো। ভ্রূণাক্ষের দুটো অংশ তৈরি হলো, একটা বীজপত্রাধিকাণ্ড, একটা বীজপত্রাবকাণ্ড। এগুলো কিন্তু পরপর একটু মুখস্থ করতে হবে। বীজপত্রাধিকাণ্ড হচ্ছে ওপরের অংশ, বীজপত্রাবকাণ্ড হচ্ছে নিচের অংশ। বীজপত্রাধিকাণ্ড থেকে কি তৈরি হলো, উপরে ভ্রূণ মুকুল তৈরি হলো যে কাণ্ড দেবে, নিচে ভ্রূণ মূল তৈরি হলো যেটা মূলত্র দিয়ে ঢাকা থাকে, সেটা মূলতন্ত্র তৈরি করে। এইভাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ তৈরি হলো। আর একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ কীভাবে তৈরি হচ্ছে, এ ধরো জাইগোট ডিভিশন হয়ে হয়ে ওপরের অংশটাকে বলছে ভ্রূণধর, আর নিচের অংশ দুটোকে বলছে, একটাকে ব্যাসাল কোষ, একটা প্রান্তীয় কোষ। এটা অনুপ্রস্থ বিভাজন হচ্ছে। এবার এখানেও কোষ বিভাজন হতে থাকছে, হতে হতে বিভাজিত হতে হতে ব্যাসাল কোষ মানে এই কোষটা এভাবে বিভাজিত হতে হতে ব্যাসাল কোষ বড় স্ফীত সাসপেনসার কোষ তৈরি করে। এটা হস্টোরিয়াম রূপে কাজ করে। হস্টোরিয়াম মানে অনেকটা মূলের কাজ করা, মাটি থেকে জল শোষণ করা, সেরকম একটা কাজ করে। আর প্রান্তীয় কোষ যেটা ছিল সেটা অনুপ্রস্থ বিভাজন হয়ে একদিকে ভ্রূণ মুকুল তৈরি করছে যেখান থেকে কাণ্ড উৎপন্ন হবে, আর একটা দিকে একটা বীজপত্র তৈরি করছে যাকে স্কুটেলাম বলে। এই স্কুটেলাম কোথায় থাকে, ভ্রূণাক্ষের প্রান্ত দেশে থাকে। তাহলে কীরকম হলো, ভ্রূণাক্ষ তৈরি হলো, ভ্রূণাক্ষের শেষ প্রান্তটাকে ভ্রূণমূল তৈরি হলো, ভ্রূণমূলের যেই আবরণ দিয়ে আবৃত থাকে তাকে কোলিওরাইজা বলছি। আর ওপরের অংশটাকে তৈরি হয়েছে বীজপত্রাধিকাণ্ড, সে আবার অগ্রভাগে বিটপের অগ্র তৈরি করছে। এই বিটপের অগ্র যেই আবরণী দিয়ে আবৃত থাকে তাকে কোলিওপটাইল বলা হচ্ছে। তাহলে ওখানে দেখলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফোটন, এখানে দেখলে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফোটন। ভ্রূণ গঠন হয়ে গেল, এবার শস্য গঠন কিভাবে হবে। গুপ্তবীজ পরিস্ফুটনরত ভ্রূণের প্রধান ও একমাত্র খাদ্য হচ্ছে এই শস্য। যে ভ্রূণটা যে পরিস্ফুটন হবে সেটা দ্বিবীজপত্রীও হতে পারে, একবীজপত্রীও হতে পারে। শস্য হচ্ছে ভ্রূণের প্রধান খাদ্য। গুপ্তভোজী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, 3 ধরনের ভ্রূণের শস্য গঠন হয়। একটা হচ্ছে নিউক্লিয়ার, একটা হচ্ছে সেলুলার, একটা হচ্ছে হেলোবিয়াল। নিউক্লিয়ারটা কাকে বলবো, ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস। সে বিভাজিত হয়ে অসংখ্য মুক্ত নিউক্লিয়াস তৈরি করে। সেই মুক্ত নিউক্লিয়াসগুলো ভ্রূণস্থলীর পরিধির দিকে সাজানো থাকে। তাদের কেন্দ্রে একটা বড় ভ্যাকুওল তৈরি হয়। যখন কেন্দ্রে যদি বড় একটা ভ্যাকুওল তৈরি হয় তাহলে সাইটোপ্লাজমগুলো ধারে চলে আসবে। তাহলে সাইটোপ্লাজম স্থূল হয়ে ভ্যাকুওলের, আবার সাইটোপ্লাজম যদি ক্রমশ বড় হতে থাকে তাহলে কিন্তু ভ্যাকুওলের আকারটা আবার ছোট হয়ে যাবে, সাইটোপ্লাজম দিয়ে ঢেকে গেল। তাহলে সাইটোপ্লাজম স্থূল হয়ে ভ্যাকুওলের আকৃতি কমে যায়। নিউক্লিয়াস কোষ প্রাচীর বেষ্টিত হয়ে শস্য কলা গঠন করে। এটার একটা লক্ষ্য হচ্ছে এই যে শস্য যে গঠন করছে, তার মানে যে নিউক্লিয়াসগুলো গঠন হয়েছিল তার চারদিকে একটা কোষ প্রাচীর হয়ে একটা কোষ তৈরি হবে।
তবেই বলবো যে শস্য গঠন হচ্ছে। এবার বহু নিউক্লিয়াসযুক্ত সাইটোপ্লাজম ক্লিভেজ পদ্ধতিতে বিভাজিত হয়ে বহুকোষীয় কলা উৎপন্ন করে। মানে নিউক্লিয়ার ডিভিশন যেটা শস্য গঠনের, মানে এর পরে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ তৈরি হলো, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ তৈরি হলো, ভ্রূণ থেকে তো আবার কোষ কলা তৈরি হবে, সেই কোষ বা কলা তৈরি হওয়ার পদ্ধতি হচ্ছে একটা নিউক্লিয়ার। 2 নম্বরটা হচ্ছে সেলুলার। সেলুলারটা কীরকম? প্রাথমিক শস্য বিভাজিত হয়ে শস্য নিউক্লিয়াস তৈরি করলো, তার সেই শস্য নিউক্লিয়াসটা বাইরের দিকে বিভাজিত হয়ে কোষ প্রাচীর তৈরি করলো। শুরু থেকেই শস্যকলা কোষ প্রাচীর বেষ্টিত সেলুলার গঠনযুক্ত হয়। এইভাবে যখন কোষ প্রাচীর তৈরি হয় তখন তাকে বলবো সেলুলার শস্য গঠন। উদাহরণ হচ্ছে ধুতরা। নিউক্লিয়ারের উদাহরণ হচ্ছে ম্যাঙ্গিফেরা, আম গাছ। 3 নম্বর হচ্ছে হেলোবিয়াল শস্য গঠন। কীরকম? এটা হেলোবিয়ালটা হচ্ছে নিউক্লিয়ার আর সেলুলারের মধ্যবর্তী পর্যায়ে। প্রাথমিক শস্যের নিউক্লিয়াসটা অনুপ্রস্থ বিভাজন দ্বারা দুটো অসমান কোষ তৈরি করে। বড়টা ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, ছোটটা ডিম্বক মূলের দিকে থাকে। এবার এই যে কোষগুলো তৈরি হলো, এদের যে নিউক্লিয়াসগুলো তারা কোষ প্রাচীর বেষ্টিত হয়ে শস্যকলা গঠন করবে। এর এক্সাম্পল হচ্ছে অ্যাসফোডেলাস। আচ্ছা, এইবারে হচ্ছে বীজ আর ফল গঠন। বীজ ও ফল গঠন। শস্যল বীজ মানে যেসব বীজের শস্য থাকে তাদের শস্যল বীজ বলবো, যেমন ভুট্টা। যেসব বীজের শস্য থাকে না তাদেরকে অশস্যল বীজ বলবো, মটর। শস্যল বীজের শস্য থাকে মানে কি ওই শস্য থেকে বীজটা খাদ্য সংগ্রহ করে। আর অশস্যল বীজে তাহলে খাদ্য কোথা থেকে সংগ্রহ করে? বীজপত্রে যে খাদ্য সঞ্চিত থাকে সেখান থেকে সংগ্রহ করে। পেরিস্পার্ম একটা টার্ম, সেটা কাকে বলবো? বীজে নিউক্লিয়াস বা ভ্রূণপোষক কলার অংশ যদি থেকে যায় তবে সেই অংশটাকে বলবো পেরিস্পার্ম, যেমন কফি বীজ। ডিম্বকত্বক থেকে বীজত্বক তৈরি হবে। বীজত্বকের আবার দুটো আবরণ, একটা বাইরের একটা ভেতরের। বাইরেরটাকে বলবো টেস্টা, ভেতরেরটাকে বলবো টেগমেন। আর বীজের সুপ্ত দশা মানে তো বোঝো, যদি অনুকূল পরিবেশ না পায় তাহলে বীজ কখনোই জার্মিনেট করবে না, তাকেই বলা হবে বীজের সুপ্ত দশা। আচ্ছা, এখানে আবার কতগুলো টার্ম তোমাদের পড়তে হবে জননের বিশেষ প্রকার। অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস কাকে বলবো? অ্যাপোমিক্সিস হচ্ছে উদ্ভিদের একটি বিশেষ ধরনের জনন যেখানে নিউক্লিয়াসের মিলন ঘটে না। এই প্রক্রিয়ায় নিষেক ছাড়া বীজ গঠিত হয়, যা ঘাস ও অ্যাস্টারেসি গোত্রের কিছু উদ্ভিদে এই প্রকার জনন দেখা যায়। তাহলে অ্যাপোমিক্সিস এক প্রকারের অযৌন জনন বা যৌন জননের মতো বলা যেতে পারে। তার আবার বহু রকম পদ্ধতি আছে। কিছু উদ্ভিদেতে মিওসিস ছাড়াই ডিপ্লয়েড ডিম্বাণু উৎপন্ন হয় এবং নিষেক না ঘটিয়ে পরিস্ফুরণের মাধ্যমে ভ্রূণ উৎপন্ন করে। এই পদ্ধতিটা হচ্ছে অ্যাপোমিক্সিস। পার্থেনোকার্পীয় কিন্তু বীজবিহীন ফল উৎপন্ন করা, সেটা আবার 2 রকমের হতে পারে, একটা ভেজিটেটিভ, একটা স্টিমুলেটিভ। ভেজিটেটিভ কখন বলবো? যখন পরাগযোগ ছাড়াই বীজবিহীন ফল উৎপন্ন হয়, যেমন ডুমুর নাশপাতি। স্টিমুলেটিভ কাকে বলবো? যখন বিভিন্ন রকম স্টিমুলেশন ব্যবহার করে ফুলের পরাগযোগ আর নিষেকে বাধা সৃষ্টি করা হয়, করে যে বীজবিহীন ফল তৈরি করা হয় তাকে তখন বলবো স্টিমুলেটিভ পার্থেনোকার্পি। এই সব জায়গায় কৃত্রিম অক্সিন প্রয়োগ করে উদ্ভিদের বীজবিহীন ফল সৃষ্টি করা হয়েছে, যেমন আঙুর, কলা, আনারস ইত্যাদি। নাম্বার 3 হচ্ছে বহুভ্রূণতা। বহুভ্রূণতা কীরকম? একটি বীজে যখন একাধিক ভ্রূণ উৎপন্ন হয়। লিভেনহিক 1719 সালে প্রথম বীজের বহুভ্রূণতা লক্ষ্য করেন। এটা আবার 2 রকমের, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে মেকি। প্রকৃত বহুভ্রূণতা হচ্ছে যখন ডিম্বকের একটি ভ্রূণস্থলিতে একাধিক ভ্রূণ উৎপন্ন হয়, যেমন লেবু, ক্যাসুরিনা, এটা কাজু বাদাম গাছ, পাইন, এইসব। মেকি বহুভ্রূণতা কাকে বলবো? যখন একই ডিম্বকের একাধিক ভ্রূণস্থলিতে একাধিক ভ্রূণ উৎপন্ন হয় তখন তাকে বলবো মেকি, মানে ফলস পলিএমব্রায়োনি বা বহুভ্রূণতা। পেঁয়াজ, বাদাম, আম, কমলা এসব জায়গায় এটা দেখা যায়। আচ্ছা, এদের গুরুত্বটা কি? এই ধরনের ভ্রূণ ক্লোন তৈরি করতে পারে, মানে একটা থেকে আরেকটা উদ্ভিদ অতি সহজেই হয়ে যেতে পারে। এই ধরনের ভ্রূণ সহজে সংক্রামিত হয় না। আর সংকর প্রজাতির সৃষ্টির জন্য এই ধরনের ভ্রূণ খুবই তাৎপর্যপূর্ণ। তোমাদের মানে এই ছোটো ছোটো করে এই কোশ্চেনগুলো আসে, তাৎপর্য কী, যে কোনো একটা মানে 1 কি 2 নম্বরের কোশ্চেন আসে এই টার্মগুলো সব।
তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই চ্যাপ্টারটা শেষ হলো।